যদি আমরা স্ক্রিনটার উপর লক্ষ্য করি দেখতে পাবো 2025 সালে উচ্চ মাধ্যমিকে যে ক্লাস 12-এর ফিলোজফি পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার প্রশ্ন এবং তার সঠিক উত্তর আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি উপস্থাপন করতে চলেছি। প্রথমে আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্নগুলো এমসিকিউ, তার পরবর্তীকালে আলোচনা করব সমস্ত লজিক। তো প্রথমেই আমরা দেখে নেব বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন যে এমসিকিউ রয়েছে সেই এমসিকিউর সঠিক উত্তর কোনটা হবে। প্রথম প্রশ্ন যেখানে 24টা প্রশ্ন রয়েছে আমরা দেখতে পাচ্ছি 24টা প্রশ্ন, সেই 24টা প্রশ্ন আমরা উত্তর দিতে চলেছি। তো দেখা যাক কি রয়েছে। আমরা প্রথম প্রশ্ন দেখে নেব, অবরোহ যুক্তি বিজ্ঞান একটি এ বস্তুনিষ্ঠ শাস্ত্র, বি নির্বিচারবাদী শাস্ত্র, সি আকারনিষ্ঠ শাস্ত্র, ডি এদের কোনোটিই নয়। অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি আমি জেনে নেব। উত্তরটি হলো আদর্শনিষ্ঠ শাস্ত্র। আচ্ছা, এরপরে 2 নম্বর প্রশ্নটা দেখে নেব। 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে, যদি কোনো অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি 4টে অপশান দেওয়া আছে। আমি শুধু সঠিক উত্তরটি নিয়ে যাচ্ছি, কারণ যদি আমি সমস্ত প্রশ্ন পড়ি তাহলে অনেক সময় অতিবাহিত হবে, তাই আমি শুধু উত্তরটি বলে দিচ্ছি। উত্তরটি হবে সি, বৈধ বা অবৈধ। পরের 3 দাগের প্রশ্নে চলে যাই। 3 দাগের প্রশ্ন রয়েছে, বৈধতার প্রশ্নটি সম্বন্ধিত হলো, অ্যাকচুয়ালি উত্তরটা হবে অবরোহ যুক্তির সঙ্গে। 4 দাগের প্রশ্নে চলে যাই। 4 দাগের প্রশ্ন ছিল, একটি নিরপেক্ষ বচনের ড্যাশ অংশ থাকে। আমরা জানি প্রত্যেকে যে একটা নিরপেক্ষ বচনের 4টি অংশ থাকে, পরিমাণ, উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয়। 5 নম্বর প্রশ্নে চলে যাই। 5 নম্বর প্রশ্নটি রয়েছে, কোন জাতীয় যৌগিক বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়। আমরা জানি যে 5 নম্বর যে প্রশ্নটা দিয়েছে উত্তরটা হবে সামান্য বচন। যদি সদর্থক বলি তাহলে ভুল, সদর্থক দুটো বচন, এ এবং আই বচনের কোনো পদ ব্যাপ্য নয়, এ বচন উদ্দেশ্য ব্যাপ্য। তাই আমাকে ওই এ ই আইও বলা যাবে না, আমাকে সামান্য বিশেষ ধরতে হবে। তাহলে যদি আমি সামান্য বচন বলি তাহলে উদ্দেশ্য পদ সামান্য বলতে এ ই উভয়েরই ব্যাপ্য। ঠিক আছে। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন গেল। 6 নম্বর প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন আমি যুক্তি বিশ্লেষণ সহ বুঝিয়ে দেবো। 6 নম্বর প্রশ্ন, এ বচনের বিপরীত বিরোধী বচন কোনটি। আমরা জানি এ ই বিপরীত বিরোধিতা, তাহলে এ বচন যদি বলেছে তাহলে বচনটি হবে ই বচন, আমরা বুঝতেই পেরেছি। আচ্ছা, দ্বিতীয়ত 7 নম্বর প্রশ্ন চলে আসি। একই উদ্দেশ্য বিধেয় পদ বিশিষ্ট ড্যাশ এবং ড্যাশ বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকে কোথায়। আমরা প্রত্যেকেই জানি, যার উত্তরটা হলো সি, আই এবং ও বচনের মধ্যে। আচ্ছা, আমরা নেক্সট চলে যাব 8 নম্বর প্রশ্নে। কোনো বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানের সিদ্ধান্তে পক্ষপদ ব্যাপ্য হলে সেই পদটিকে অবশ্যই আশ্রয়বাক্যে ব্যাপ্য হতে হয়। এই নিয়মটি যদি অমান্য করে বা লঙ্ঘন করে কী দোষ হয়। আমরা সবাই জানি পক্ষদোষ হয়, অবৈধ পক্ষদোষ। তো সেকশন বিটা হবে উত্তর, অবৈধ পক্ষদোষ। তারপরে 9 নম্বর প্রশ্নটা আমরা দেখে নেব, ন্যায়ের কোন সংস্থানে ফেসাপ মূর্তিটি বৈধ হয়। আমরা প্রত্যেকেই জানি, যার অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে ডি, চতুর্থ সংস্থানে। 10 দাগের প্রশ্ন চলে যাব। মিশ্র প্রাকল্পিক ন্যায়ের সিদ্ধান্তটি হলো, উত্তরটা বলে দিচ্ছি, নিরপেক্ষ বচন। কারণ প্রাকল্পিকী বচনের প্রধান আশ্রয়বাক্য প্রাকল্পিক, অপ্রধান সিদ্ধান্ত নিরপেক্ষ ন্যায়। সেম টু সেম বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়েরও একই জিনিস, প্রধান আশ্রয় বাক্যটি বৈকল্পিক, বাকি অপ্রধান সিদ্ধান্তটি হয় নিরপেক্ষ ন্যায়। তাহলে এখানে চেয়েছে মিশ্র প্রাকল্পিক ন্যায়ের সিদ্ধান্তটি, সিদ্ধান্ত মানে আমরা জানি নিরপেক্ষ ন্যায়। আচ্ছা, প্রত্যেকটা যুক্তি সহ বুঝিয়ে দেবো। নেক্সট 11 নম্বর প্রশ্নটা তুলে ধরি। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে, পি অথবা কিউ এমন নয় যে পি অতএব কিউ। তাহলে অ্যাকচুয়ালি উত্তরটা কোনটা হবে, উত্তরটা হবে ডিএস। চলে আসুন, অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল মডাস টলেন্ট অপোনেন্টস, যেহেতু নেই ডিএস উত্তর। পরের প্রশ্ন 12 নম্বর প্রশ্নে চলে আসি। কোনো অ হাইফেন এস নয় পি, এই বচনটির বুলীয় ভাষ্য কী হবে। আমরা জানি
যে অ্যাকচুয়ালি ই বচন এস পি ইকুয়াল টু জিরো, যেহেতু অহাইফেন এস দিয়েছে তার মানে ওই এস পি ইকুয়াল টু জিরো জায়গায় এস অহাইফেন মানে হচ্ছে এসের মাথায় একটা বার বসবে। তাহলে আমরা দেখে নেবো সেটা কোথায় রয়েছে। এ দেখুন বি হলো, বুঝতে পারলাম আমরা। চলে আসো নেক্সট। এবারে 13 নম্বর প্রশ্নটা তুলে ধরি। 13 নম্বর প্রশ্ন রয়েছে সাদা হাতি আছে, বচনটির ভেনচিত্র হলো সাদা ইকুয়াল টু ডব্লু দিয়েছে, হাতি ইকুয়াল টু ই দিয়েছে। ঠিক আছে, ওকে। আমরা জানি সামান্য বচন এই, যার চিহ্ন হবে ছায়াবৃত্ত, এবং আই বচন ও বচন বিশেষ বচন যার চিহ্ন হবে ক্রস চিহ্ন। তো তাহলে সেই নিরিখে আমি দেখতে পাচ্ছি উত্তরটা হবে সি। তো চলে আসুন নেক্সট। 14 নম্বর প্রশ্ন তুলে ধরি। পি ভেল ব্যাকেটের মধ্যে পি ইমপ্লাইজ পি ব্যাকেট ক্লোজ, এই যৌগিক বাক্যটি সর্বদাই কী হবে না 14 নম্বর প্রশ্নের উত্তরটি সর্বদাই উত্তরটা হবে শতসত্য। পরের প্রশ্ন 15 নম্বর প্রশ্নে চলে আসি। পি সত্য হলে পি ভেল নট পি এর সত্য মূল্য কী হবে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এর উত্তরটা হবে সত্য। তো চলে আসুন পরবর্তী 16 নম্বর প্রশ্ন তুলে ধরি। যদি পি ভেল কিউ মিথ্যা হয় তবে পি ইমপ্লাইজ কিউ এর সত্য মূল্য কী হবে? খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, যার উত্তরটা হবে সত্য। চলে আসুন 17 নম্বর প্রশ্ন। বৈজ্ঞানিক আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো, অ্যাকচুয়ালি এই যে 17 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট, যার উত্তরটি অ্যাকচুয়ালি হবে প্রকৃতির একরূপতা ও কার্যকরণ নিয়ম। এরপরে চলে যাব 18 নম্বর প্রশ্নে। প্রশ্নটা বলেছে উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্তটি হলো দিয়ে 4টে অপশন দিয়ে দিয়েছে, যার উত্তরটি আমি বলে দিচ্ছি সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। আচ্ছা 19 নম্বর প্রশ্নটা তুলে ধরবো। 19 নম্বর প্রশ্নটা তুলে ধরবো আরোহমূলক লাভ কোন জাতীয় যুক্তির মুখ্য বৈশিষ্ট্য? যার অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে আরোহ যুক্তি। এবারে 20 নম্বর প্রশ্ন তুলে ধরবো পরিমাণের দিক থেকে কারণ ও কার্য সমান একথা কে মনে করেন? যার উত্তরটি হবে কারফেথ রিড। নেক্সট প্রশ্ন 21 নম্বর প্রশ্ন তুলে ধরবো। 21 নম্বর প্রশ্ন ক হলো ক্ষয়ের আবশ্যিক শর্ত, এই কথাটার অর্থ কী? আমরা জানি যে বিষপান হলো মৃত্যুর কারণ, এটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। তো অগ্নিসংযোগ, অক্সিজেনের উপস্থিতি হলো অগ্নিসংযোগ, এটা হলো আবশ্যিক শর্ত। আর দ্বিতীয়ত আবশ্যিক পর্যাপ্ত শর্ত ভিজে কাঠে অগ্নিসংযোগ, এই তিনটা আমরা জানি। এখানে প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে ক হলো ক্ষয়ের আবশ্যিক শর্ত, এ কথার অর্থ কী? এ কথার অর্থ হলো যদি ক না ঘটে তবে খ ঘটে না, অর্থাৎ উত্তরটা হবে সি। নেক্সট প্রশ্ন চলে আসি। 22 নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে না বহু কারণবাদের সমর্থক কি? আমরা জানি বহু কারণবাদের সমর্থক হলেন মিল ও বেন। তারপরে 23 নম্বর প্রশ্ন প্রবেশ করতেছি। 23 নম্বর প্রশ্ন মিলের যে আরোহ পদ্ধতিটি কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না, তা হলো অ্যাকচুয়ালি উত্তরটা হবে সি অন্যই ব্যতিরেকি বা যুগ্ম পদ্ধতি। এবং অন্তিম প্রশ্ন এমসিকিউ নিম্নলিখিত সাংকেতিক উদাহরণটিতে মিলের কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছে চিহ্নিত করো। দেখতে পেয়েছেন বড় হাতের এবিসি, ছোটো হাতের এবিসি, এসিডি এসিডি, এডি এডি, বিসিডি বিসিডি, বিইএ বিএফ, ইএফজি ইএফজি। অতএব এ হলো বড়, এ হলো ছোটো, এর কারণ এখানে অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে ব্যতিরেকি পদ্ধতি। আচ্ছা, তো এগুলো এমসিকিউ ছিল, এমসিকিউ উত্তরগুলো সমস্ত তুলে ধরলাম। এরপরে যে অপশান রয়েছে সেটা কি, এসে কিউগুলো আমি আলোচনার বিষয় নয় আজকে, আমি তুলে ধরবো মেনলি লজিক্যাল টার্মগুলো। তাহলে প্রথমে আমার লজিক রয়েছে 3 দাগের। যারা বুদ্ধিমতী স্টুডেন্ট তারা কখনোই লং প্রশ্ন হাত দেবে না, এই জায়গাটাকে অ্যাভয়েড করবে, সবসময় হাত দেবে অথবাগুলো। নিচের বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে তাদের গুণ ও পরিমাণ নির্ণয় করো। তাহলে গুণ পরিমাণ 4টে দেওয়া আছে, কী কী না প্রথমটা দেওয়া আছে সবাই সাধু নয় যারা গির্জায় যান। এই প্রশ্নটার অ্যাকচুয়াল লজিক্যাল টার্মটা হবে সব সকল প্রত্যেক আছে, সবাই রয়েছে তার মানে সকলকে বোঝাচ্ছে, আবার নঙর্থক তার মানে অবচন। তাহলে কী হবে বচনটি? কোনো সাধু নয় এমন যারা গির্জায় যান, এবং অবচনের পরিমাণ বিশেষ গুণ নঙর্থক। দ্বিতীয়ত
কেবলমাত্র বুদ্ধিমানেরাই কবি, যেহেতু কেবলমাত্র আছে বচনটা হবে এ বচন, উদ্দেশ্যবিধেয় অল্টারনেটিভ। সকল কবি হয় বুদ্ধিমান, এ বচনের পরিমাণ সামান্য, গুণ সদর্থক। তিনের দাগেটা দার্শনিকেরা কখনোই সুখী হন না, বচনটা হবে ই বচন, কোনো দার্শনিক নয় সুখী ব্যক্তি। ই বচনের পরিমাণ হবে সামান্য, গুণ হবে নঙর্থক। 4 নম্বরটা কিছু বন্যপ্রাণী হিংস্র, কিছু মানে সবাইকে বোঝাচ্ছে না, তাই বচনটা হবে আই বচন, কোনো কোনো বন্যপ্রাণী হয় হিংস্র, আই বচনের পরিমাণ বিশেষ, গুণ সদর্থক। শেষে লজিকটা করে দেওয়া আছে, করে দিয়েছি, তবু আমি লজিকটা বলে দিলাম। আচ্ছা, এবারে বিয়ের দাগে চলে আসি। বিয়ের দাগে সাধারণত বুদ্ধিমান বুদ্ধিমতীরা এই লং প্রশ্ন করবে না, সেখানে তারা করবে কি, এই অথবার প্রশ্নটা করবে। তো অথবা কী কী প্রশ্ন রয়েছে একটু আমরা দেখে নেব। অথবাদের প্রশ্নটা রয়েছে, নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করো এবং তাদের বিবর্তনের আবর্তন করো। তাহলে প্রথম প্রশ্নটা কি রয়েছে আমি একটু তুলে ধরি, তারপর আমি লজিক্যাল টার্মগুলো তুলে ধরবো আপনার সামনে। কেবলমাত্র পণ্ডিত ব্যক্তিরাই শিক্ষক, এবচন কেবলমাত্র আছে মানে উদ্দেশ্যবিধেয় পরিবর্তন হবে, সকল শিক্ষক হয় পণ্ডিত ব্যক্তি, তো বিবর্তন হবে ইবচন, বিবর্তনের আবর্তন হবে ইবচন। কি সেটা আমি পরে তুলে ধরতেছি, পিছন দিকে রয়েছে। কিছু মানুষ সত্য কথা বলে, কিছু মানুষ সবাইকে বোঝাচ্ছে না, বচনটা হবে আই বচন। কোনো কোনো মানুষ হয় এমন যে সত্য কথা বলে, তার বিবর্তন হবে ও বচন, কিন্তু বিবর্তিতের আবর্তিত ও বচনের আবর্তন সম্ভব নয়। আমি সেটা লজিক্যাল টার্মটা করে আপনাকে দেখাচ্ছি। নেক্সট, তৃতীয়ত, বৃত্ত কখনোই ত্রিভুজ হয় না, বচনটা হবে ই বচন, কোনো বৃত্ত নয় ত্রিভুজ। বিবর্তিত হবে এবচন, সকল বৃত্ত হয় অহাইফেন ত্রিভুজ। বিবর্তিতের আবর্তিত হবে আই বচন, কোনো কোনো অহাইফেন ত্রিভুজ হয় বৃত্ত। চতুর্থত, প্রভাবশালী ব্যক্তিরা সাধারণত আই বচন অসাধু, তাহলে কোনো কোনো প্রভাবশালী ব্যক্তি হয় অসাধু, বিবর্তিত হবে ওবচন, কোনো কোনো প্রভাবশালী ব্যক্তি নয় অহাইফেন অসাধু, আর বিবর্তিতের আবর্তিত ওবচনের আবর্তন সম্ভব নয়। আচ্ছা, এরপরে চলে যাব 3 দাগের সি। 3 দাগের সি এ রয়েছে কি না, নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিচার। এই নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিচার এবছর একটা গণ্ডগোল করেছে। দ্বিতীয় প্রশ্নটা চলে আসুন, কী গণ্ডগোল ধরে দিচ্ছি। নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ যৌক্তিক আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং তাদের বৈধতা বিচার করো। প্রথম প্রশ্ন, এই ন্যায়টি অবশ্যই বৈধ, কেননা এই সাইন দেওয়া আছে, সকল বৈধ ন্যায়ের মতো এটিতেও 3টি পদ বিশিষ্ট। আমি করে দেবো, তাহলে কেননার আগে একটা সিদ্ধান্ত, এই ন্যায়টি হয় বৈধ ন্যায়। অপ্রধানটা হবে, এই ন্যায়টি হয় 3টি পদ বিশিষ্ট। প্রধান আশ্রয় বাক্যটা হবে, সকল বৈধ ন্যায় হয় 3টি পদ বিশিষ্ট। 3টা এবচন, উদ্দেশ্য অর্থাৎ পক্ষপদ ব্যাপ্য, সাধ্যপদও ব্যাপ্য, কিন্তু হেতুপদ একবারও ব্যাপ্য না হওয়ার জন্য প্রথম দোষটা হলো হেতু দোষ। প্রথম দোষটা হলো হেতু দোষ, কিন্তু এই প্রশ্নটা রং প্রশ্ন, রং ডিসিশনের প্রশ্ন, তাই এখানে জিজ্ঞাসা, এখানে কোনো সঠিক উত্তর মেলাতে পারবেন না আপনি। তাই এই প্রশ্নটা আশা করছি, দেখুন কি বলছি, আলোচনা করে দিচ্ছি। অনেক সবাইকে বোঝাচ্ছে না, অনেক সরকারি অফিসার নন নঙর্থক, এদিকে অনেক বলছে মানে সবাইকে বোঝাচ্ছে না, আবার নঙর্থক মানে ওবচন ধরে দিচ্ছে। এই যে কেননা আছে আগেরটা সিদ্ধান্ত হবে, অনেক সরকারি অফিসারই নন অধ্যাপক, কেননা তারা এমএ পাস নন, আবার নঙর্থক, এবং অধ্যাপকেরা সকলেই এমএ পাস, তাহলে সিদ্ধান্ত হবে কেননার আগেরটা। কোনো কোনো সরকারি অফিসার নন অধ্যাপক, সিদ্ধান্ত করলাম। তারপরে অপ্রধানটা করব, কোনো সরকারি অফিসার নন এমএ পাস, এটা করব। প্রধান রাষ্ট্রবাক্য করবো এবচন, অধ্যাপকরা সকলেই এমএ পাস, তার মানে সর্থকে রয়েছে সকল অধ্যাপক হন এমএ পাস। যখন আমি দেখলাম এখানে কোনো দোষ নেই, কোনো বৈধ মূর্তির নাম দেওয়া নেই, অথচ স্ট্রাকচার দেওয়া হচ্ছে দ্বিতীয় সংস্থান। দ্বিতীয় সংস্থানে রয়েছে সিজারি, ক্যামেস্ট্রিজ, ফেস্টিনো, বারোকো, এই 4টে মূর্তির কোনোটাই এখানে নেই। তো যাই হোক, তো প্রিয় দর্শক বন্ধু, এবারে চলে আসুন পরবর্তী যে লজিক্যাল টার্মটা কি আমি আপনার সামনে তুলে ধরি। আচ্ছা, লজিক্যাল টার্মটা তুলে ধরি। এই দেখুন, গুণ পরিমাণ ছিল সবাই সাধু নয় যারা গির্জায় যান, বচনটা ওবচন করা হয়েছে, কোনো কোনো সাধু নয় এমন যারা গির্জায় যান, ওবচনের পরিমাণ ছিল বিশেষ, গুণ নর্থক। দ্বিতীয় প্রশ্ন, কেবলমাত্র বুদ্ধিমানেরাই কবি, সকল কবি হয় বুদ্ধিমান, এবচনের পরিমাণ সামান্য, গুণ সদর্থক। তারপরে নেক্সট প্রশ্ন তৃতীয়, দার্শনিকেরা কখনোই সুখী হয় না, ইবচন, কোনো দার্শনিক নয় সুখী ব্যক্তি, ইবচনের পরিমাণ সামান্য, গুণ নর্থক। চতুর্থত, কিছু বন্যপ্রাণী হিংস্র, লজিকটা হবে কোনো কোনো বন্যপ্রাণী হয় হিংস্র, পরিমাণ বিশেষ, গুণ সদর্থক।
আচ্ছা, এরপরে চলে যাব 3 দাগের বিবর্তনের আবর্তন। সেখানে প্রথম প্রশ্ন ছিল কেবলমাত্র পণ্ডিত ব্যক্তিরা শিক্ষিত। সিস্টেমটা হচ্ছে বিবর্তনের আবর্তন করতে গেলে আগে এই স্ট্রাকচারটাকে ফলো করতে হবে। প্রথমে বাক্য থেকে বচন করতে হবে, বচন থেকে বিবর্তন করতে হবে, তারপর বিবর্তন থেকে আবর্তন করতে হবে। চলে আসুন, তাহলে লজিক্যাল টার্মটা হবে কেবলমাত্র থাকার জন্য এবচন, সকল শিক্ষিত ব্যক্তি হয় পণ্ডিত ব্যক্তি। বিবর্তিত করলে হবে এবচনের বিবর্তন ই, কোনো শিক্ষিত শিক্ষক নয়, অহাইফেন পণ্ডিত ব্যক্তি। আর বিবর্তিত আবর্তিত হবে ইবচন, কোনো অহাইফেন পণ্ডিত ব্যক্তি হয় শিক্ষক। দ্বিতীয়ত, কিছু মানুষ সত্য কথা বলে, কোনো মানুষ হয় এমন যে সত্য কথা বলে, বিবর্তিত হবে ওবচন, কোনো মানুষ নয় অহাইফেন এমন যে সত্য কথা বলে। বিবর্তিতের আবর্তিত, যেহেতু ওবচনের আবর্তন সম্ভব নয়, আমাকে লিখতে হবে ওবচনের আবর্তন সম্ভব নয়। নেক্সট, তৃতীয় প্রশ্ন, বৃত্ত কখনোই ত্রিভুজ হয় না। বচনটা হবে কোনো বৃত্ত নয় ত্রিভুজ। বিবর্তিত হবে সকল বৃত্ত হয় ত্রিভুজ, অহাইফেন ত্রিভুজ। আর বিবর্তিতরা আবর্তিত হবে কোনো ত্রিভুজ, অহাইফেন ত্রিভুজ হয় বৃত্ত। 4 নম্বর, প্রভাবশালী ব্যক্তিরা সাধারণত অসাধু, সাধারণত থাকার জন্য আইবচন, কোনো প্রভাবশালী ব্যক্তি হয় অসাধু। বিবর্তিত হবে ওবচন, কোনো প্রভাবশালী ব্যক্তি নয় অহাইফেন অসাধু। বিবর্তিত আবর্তিত, ওবচনে আবর্তন সম্ভব নয়। এবারে চলে যায় নিরপেক্ষ ন্যায়। নিরপেক্ষ ন্যায় কী করা হয়েছে দেখে নিই। নিরপেক্ষ ন্যায়টা করা হয়েছে, প্রশ্নটা ছিল এই ন্যায়টি অবশ্যই বৈধ। এই যে কেননা আছে সাইন দেওয়া আছে, সকল বৈধ ন্যায়ের মতো এটা 3টি পদ বিশিষ্ট। তাহলে আমি সিদ্ধান্ত করব এই ন্যায়টি হয় বৈধ ন্যায়। অপ্রধান করব এই ন্যায়টি হয় 3টি পদ বিশিষ্ট। প্রধান বাক্য করব সকল বৈধ ন্যায় হয় 3টি পদ বিশিষ্ট। দেখা গেল এস পদ ব্যাপ্য, কোনো দোষ নেই। পি ব্যাপ্য হয়নি মানে দেখার দরকার নেই, কিন্তু এম পদ একটা বারও ব্যাপ্য হয়নি। আমাদের নিরপেক্ষ ন্যায়ের নিয়মে আমরা জানি যে তৃতীয় নিয়মে রয়েছে যে হেতুপদকে অন্ততপক্ষে উভয় আশ্রয় বাক্যের মধ্যে একবার ব্যাপ্য হতে হবে। যেহেতু নিয়ম লঙ্ঘন করেছে তাই এটি অব্যাপ্য দুষ্ট। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্নটা কিন্তু খুবই জটিল এবং খুব দেখে নেন। দ্বিতীয় প্রশ্ন ছিল অনেক সরকারি অফিসারই নন অধ্যাপক। কেননা দিয়েছেন, তার মানে আগে একটা সিদ্ধান্ত, তারা MA পাস নন, আবার নঙর্থক, এবং অধ্যাপকেরা সকলে MA পাস। ব্যাপারটা হচ্ছে আমি সিদ্ধান্ত করলাম নিয়ম মোতাবেকে সকল, যেহেতু অনেক রয়েছে মানে সবাইকে বোঝাচ্ছে না, নঙর্থকে তার মানে ওবচন, কোনো সরকারি অফিসার নন অধ্যাপক করলাম। দ্বিতীয়ত, তারা বলতে এখানে অ্যাকচুয়ালি সরকারি অফিসারদেরকে বলা হচ্ছে, তারা MA পাস নন, তাহলে কী লিখলাম অপ্রধানে কোনো সরকারি অফিসার নন MA পাস। তারপরে এবং অধ্যাপকেরা সকলেই MA পাস, সদর্থকে রয়েছে সকল অধ্যাপক হন MA পাস। তাহলে দেখলাম যে সিদ্ধান্তের এস পদ ব্যাপ্য হয়নি, অর্থাৎ এস দোষ নেই, পক্ষ দোষ নেই। পি ব্যাপ্য হয়েছে যথারীতি, প্রধান আশ্রয় বাক্য পি ব্যাপ্য হয়েছে। এম পদ যথারীতি একবার ব্যাপ্য হয়ে গেছে, কিন্তু উভয় আশ্রয় বাক্যের মধ্যে ব্যাপ্য হয়ে গেছে, 4টা পদও নেই। তাহলে আমি দেখতে পেলাম যে এখানে পক্ষ দোষ নেই, সাধ্য দোষ নেই, হেতু দোষ নেই, চারিপদ ঘটিত দোষ নেই, কোনো নঙর্থক আশ্রয় বাক্যজনিত দোষ নেই, অথচ কোনো বৈধ মূর্তিও নেই। স্ট্রাকচার দাঁড়ালো দ্বিতীয় সংস্থান, এই একটা দেখা গেল SP SM PM, তার মানে এম কাটছে, মানে এটা হচ্ছে দ্বিতীয় সংস্থান। দ্বিতীয় সংস্থানে রয়েছে সিজারি, কেমিস্ট্রিজ, ফেস্টিনো, বারোকো, 4টে মূর্তি, কিন্তু এখানে 4টে মূর্তি কোনোটাই নেই। তাহলে AEO দিয়ে কোনো মূর্তি নেই। আপনি দেখুন সিজারি, কেমিস্ট্রিজ, ফেস্টিনো, বারোকো কোনোটাই মিলছে না। তাহলে এটা অ্যাকচুয়ালি প্রশ্নটা জিজ্ঞাসা রয়েছে যে এটা কী, তাহলে এটা কী দিয়েছেন পরীক্ষক, কী ভেবে দিয়েছেন। তো প্রিয় দর্শক বন্ধু, প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, এই ছিল MCQ এবং লজিকের অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য পয়েন্টে অ্যান্সার সহ সমস্ত কমপ্লিট। তো যদি এই ভিডিওটি এতটুকু উপকার এসে থাকে, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং বন্ধুদের অনেক করে শেয়ার করুন যাতে তারাও প্রশ্নটা